আমার কেমন যেন একটু সন্দেহ হলো যে এরা কি নিয়ে যায় কিনা মরদেহটা। আমি তখন বললাম যে এই এটা কি, কারা? এ কথা বলতে বলতে অ্যাম্বুলেন্সটা এত ক্ষিপ্র গতিতে ওখান থেকে চলে গেল। আমার তখনই গিয়ে ওখানে বললাম, কই আবু সাইদ, কই আবু সাইদ, কই? হ্যাঁ, আমার যখন বলছে আবু সাইদ কই, পুলিশ অনেকগুলো ছিল, সে পুলিশ নেই। এ পুলিশ গেল কোথায়? মরদেহ নিয়ে সরকারি ব্যবস্থাপনায় নানান জটিলতা, কুটিলতা এবং নানান অসাধু চেষ্টার আশ্রয় নিয়েছে তারা। আমি জানি না, মানে আমার ভিতরটা তখন এত করুণ, এত অশ্রুসিক্ত আমার ভিতরটা, যে আমি জিনিসটা কোনোভাবেই মানে মেনে নিতে পারছি না যে আমার একজন ছাত্র আন্দোলন করতে গিয়ে মারা গেছে। এই সময় আবু সাইদের মরদেহ ফেরত এলো। তারপর থেকে মানে আমি তো আবু সাইদের মরদেহটা আর রেখে কোথাও যেতে পারি না। আমাদের একজন স্টুডেন্ট, সে তো আমার সন্তানের মতো। আমি এই মরদেহ রেখে কিভাবে যাই? এসেছিলাম রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এখানে যেমন দেবদারু সারি সারি, এখানে যেমন ক্যাম্পাসে সবুজ গাছপালায় ভরে গেছে, এখানে স্বাধীনতা চত্বর, নানান চত্বর এখানে রয়েছে। কিন্তু সব চত্বরের মাঝে যে জায়গাগুলো রয়েছে সেখানে হয়তো কেউ নিঃশব্দে হাঁটে। হ্যাঁ, সেই যোদ্ধা যার ছায়া অনেকে দেখতে পান এখনো বেগম রোকেয়া এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তার নাম হলো শহীদ আবু সাইদ, যিনি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের 12তম ব্যাচের শিক্ষার্থী, যার সেই বিরচিত আত্মত্যাগ, বন্দুকের সামনে বুক পেতে দেয়া, যেটি 16 জুলাই 2024 ঘটেছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে, সেই কালো পিচে ঢাকা রাস্তার ডিভাইডারের সামনে। সেই আবু সাইদের ক্যাম্পাসে এসেছিলাম। আবু সাইদের সেদিন মৃতদেহ পড়েছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। গুটি কতক ছাত্র সেদিন জীবনের মায়া ত্যাগ করে তার সহযোদ্ধারা সেখানে তার নিথর দেহ, অর্থাৎ তার সেই মৃতদেহটি পাহারা দিচ্ছিলেন। খবর পেয়ে ছুটে গিয়েছিলেন পিতৃসম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। না, এতে এমনিও তো ধরেন হয়েছে রে বাবা। 2024 সালের 16 জুলাই দুপুরবেলা আমি, আমার আরও 3 জন সহকর্মী, উমর ফারুক শাহিন সহ আরও একজন ছিল, 3 জন সহকর্মী সহ আমরা পার্ক মোড়ে কথা বলছিলাম যে এই আন্দোলনে আমরা কি করে যুক্ত হতে পারি, কি হতে পারে। এই সময়ই খবর এলো যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে, তার মধ্যে একজন আশঙ্কাজনক। আমরা এই খবর পেয়ে আমরা 4 জন শিক্ষকই সেখানে ছুটে যাই। যেতে যেতেই আমরা নিশ্চিত হলাম, খবর পেলাম যে ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ মারাই গেছে। আমরা যখন ওখানে গেলাম, আমরা দেখছি তার সাথে কয়েকজন লড়াকু, যারা তার মরদেহ নিয়ে হাসপাতালে অসুস্থ অবস্থায় নিয়ে গেছে। তারা তার মরদেহ নিয়ে কান্নাকাটি, সবাই উচ্ছ্বসিত, একটা করুণ অবস্থা। ওর মধ্যেই তারা মরদেহ নিয়ে আসার চেষ্টা করেছে, হাসপাতাল থেকে বেরিয়ে গেল। তারপর পুলিশ মাঝপথ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। ওই সময়টুকু তো আরও অনেকেই, হাসপাতালের একটা রুম ভর্তি আমাদের এখানকার স্টুডেন্টে, অনেকের গায়ে প্রচুর গুলিবিদ্ধ, এসব রক্তাক্ত। এসব দেখে যখন মানে আমি চলে আসি নাই, আমাদের অন্য সহকর্মীরা চলে এসেছে, আমি একটু থেকে গেলাম। এই সময় আবু সাইদের মরদেহ ফেরত এলো। তারপর থেকে মানে আমি তো আবু সাইদের মরদেহটা আর রেখে কোথাও যেতে পারি না। আমাদের একজন স্টুডেন্ট, সে তো আমার সন্তানের মতো। আমি এই মরদেহ রেখে কিভাবে যাই?
আমি থাকলাম। পুরো দিন মিলে আমাদের কয়েকজন সহকর্মী তারা আলাদা আলাদা গিয়েছেন, খোঁজ নিয়ে এসেছেন। আমি থেকে গেলাম এই কারণে যে আবু সাঈদের বাড়ি থেকে কেউ না এলে আমার কাছে মনে হয়েছে যে আমি যেতে পারি না। আমি তখন অপেক্ষা করছি, আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি কে আসবে, আমি বিভিন্ন রকমভাবে খোঁজ নিচ্ছি। পরে জানতে পারলাম যে আবু সাঈদের বাবা মায়ের সামর্থ্য এবং সঙ্গতিটা এরকম যে তারা সন্তানের মরদেহ নিতে আসবে, ব্যাপারটা ঠিক ওরকম সামর্থ্যের নয়। তার যে ভাইয়েরা আছে এখানে, তারাও খুব লেখাপড়া জানা নয়, তারাও খুব অর্থবিত্ত নয়, কিছুই নয়, মানে এত দীনদরিদ্র অবস্থা, তাদের আসতে সময় লাগছে। দুপুর গড়িয়ে গেল, বিকেল, তখনও এসে পৌঁছাচ্ছে না। আমাদের দুপুরে খাওয়া দাওয়া নেই। আমার সঙ্গে তখন ইংরেজি বিভাগের আরও 2-3 জন শিক্ষক এসেছেন। আমি জানি না, মানে আমার ভিতরটা তখন এত করুণ, এত অশ্রুসিক্ত আমার ভিতরটা, যে আমি জিনিসটা কোনোভাবেই মানে মেনে নিতে পারছি না যে আমার একজন ছাত্র আন্দোলন করতে গিয়ে মারা গেছে। আমি আরও অপেক্ষা করতে থাকলাম, তাদের বাড়ি থেকে লোকজন এলো, এর মাঝে বিভিন্ন শিক্ষক এলো গেল, আমি থাকলাম। আমার মিসেস, সে বলছে, সেও খুব অশ্রুসিক্ত, সে বলছে ছাত্রটা মারা গেল, তুমি থাকো, ওর সঙ্গে থাকো। আমি থাকলাম। সন্ধ্যা হলো, মরদেহ নিয়ে সরকারি ব্যবস্থাপনায় নানান জটিলতা, কুটিলতা এবং নানান অসাধু চেষ্টার আশ্রয় নিয়েছে তারা। মরদেহটা নেওয়ার জন্য ইংরেজি বিভাগ একটা গাড়ি ঠিক করেছিল, সেই গাড়িতে নেওয়া যাবে না, কারণ আমরা চেয়েছিলাম মরদেহটা নিয়ে ক্যাম্পাসে আসতে। তারও একটু অভিপ্রায় ছিল যে ক্যাম্পাসে তার একটা জানাজা যেন হয়। তো আমাদের মনে মনে একটা চেষ্টা যে আমাদের গাড়িতে তুললেই আমরা গাড়িটা নিয়ে ভার্সিটিতে যাব, তারপর একটা জানাজা করে তারপর আমরা মরদেহটা নিয়ে যাব। কিন্তু আমরা বুঝতে পারলাম যে এরা করতে দেবে না। ওখানে খুব বেশি স্টুডেন্ট আছে তাও না। তারপর তার বাড়ি থেকে তার ভাই, তার ভগ্নিপতি কয়েকজন মিলে তারা এলো। তাদের দিকে তাকালেই বোঝা যায় যে তাদের কাছে এই মরদেহটা দিয়ে যাওয়া যায় না। মানে যদি তারা খুব সঙ্গতিপূর্ণ হতো, হয়তো আমার মনে হতে পারতো যে হোক, তাদেরকে তো দেওয়া হলো। ওরা যে এসেছে, ওদের কাছে মরদেহ দেওয়াটাকে দিয়ে আসা বলে না। আমার তখন মনে হলো যে যেরকম ঘটনা চলছে, এটা রাতের বেলা গাড়িতে না তুলে দেওয়া পর্যন্ত যাওয়া যাবে না। আমি থাকলাম। এর মাঝে তার মরদেহ যেহেতু হয়েছে, পোস্টমর্টেম হবে, পোস্টমর্টেম করার জন্য নিয়ে যাওয়ার ব্যাপারে পরিবারের লোকজন বলছে আমরা পোস্টমর্টেমটা করতে চাই না। তো এই বিষয় যদি করতে না চাওয়া হয়, তাহলে কোথায় কোথায় কাগজে তারা বিভিন্ন কাগজে সই নিচ্ছে অনেকের কাছে। আলাপটা হচ্ছে যে তারা মরদেহটা দিয়ে দেবে। তো আমি ওই ভিতরে বসে কাজ করছি, আমার খুব অস্থির লাগছে, খুবই অস্থির লাগছে। আমার একজন খুব ঘনিষ্ঠজন, যার সঙ্গে চলাফেরা করি, ফজলুল হক, উনি আমাকে একটু সঙ্গ দিচ্ছিলেন যে আমি একটু সঙ্গে থাকি। যান। তা বলছে না, আমি একটু, আমার এই উদ্ভ্রান্ত অবস্থা দেখে উনি কিন্তু আমাকে সঙ্গ দিচ্ছিলেন। ওনার ওখানে থাকারও কথা না, কিছুই না, উনি প্রতিষ্ঠানেরও কেউ নন। ওখান থেকে বেরিয়ে আমি এমনি ওই মরদেহটা যেখানে, সেখানে যাই, ভিতরে মরদেহ, গেট লাগানো, আমি এমনি সামনেই দাঁড়িয়ে থাকি। একসময় সামনে চেয়ার নিয়েও বসেছি, ওখানেই, অন্য কোথাও না। তা আবার যখন এখানে আসছি, মনটা এখানে থাকে না। আমরা মানে আমি বের হয়ে গেলাম, আমার সঙ্গে ওদেরও লোকজন কেউ কেউ বেরিয়ে গেল। গিয়ে আমরা যখন যাচ্ছি, দেখছি যে ওখানে একটা অ্যাম্বুলেন্স। তো আমার কেমন যেন একটু সন্দেহ হলো যে এরা কি নিয়ে যায় কিনা মরদেহটা। আমি তখন বললাম যে এটা কি, কারা? এ কথা বলতে বলতে অ্যাম্বুলেন্সটা এত ক্ষিপ্র গতিতে ওখান থেকে চলে গেল। আমার তখনই গিয়ে ওখানে বললাম, কই আবু সাঈদ, কই আবু সাঈদ, কই?
হ্যাঁ, আমরা যখন বলছে আবু সাইদ কই, পুলিশ অনেকগুলো ছিল, সে পুলিশ নেই, এ পুলিশ গেল কোথায়? তখন যে 2-1 পুলিশকে আমি ফোন দিলাম, তাদের ফোন দিয়ে বললাম আবু সাইদের মরদেহ কোথায়? তখন বলছে যে দাঁড়া আমি জানাচ্ছি। তখন একজন পুলিশ অফিসারের ফোন নাম্বার দিল, তাকে ফোন দিয়ে বললাম আবু সাইদের মরদেহ কোথায়? তখন বলছে আমার তো আবু সাইদের মরদেহ ওখান থেকে নিয়ে আসছি। কোথায় নিয়ে গেছেন, কেন নিয়ে গেলেন? আমরা এতজন আছি, বললেন না, আমরা সঙ্গে যেতাম। আমরা তখন খুব মানে তখন বলছে যে আমরা মরদেহটা পোস্টমর্টেম করার জন্য নিয়ে আসছি। না জানিয়ে নিয়ে গেলেন, তাহলে আপনারা না জানিয়ে নিয়ে গেলেন কেন? তখন বলছে যে এখনও পোস্টমর্টেম শুরু হয় নাই, আপনারা চাইলে আসতে পারেন, আপনারা দেখতে পারেন। আমরা পরে ওখানে গিয়েছি, কিন্তু এই সময়ের মাঝে আমরা দেখলাম যে পুলিশের সাজোয়া যান ক্যাম্পাসে ঢুকেছে, মেডিকেল কলেজ হাসপাতালে তাদের জলকামান নিয়ে আসা হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে মরদেহ রেখে আমার আরও যাওয়া যাবে না, যাওয়া যাবেই না। যখন পোস্টমর্টেম করার পর আমরা মরদেহ পেলাম, তখন ঘড়িতে রাত 12টা। ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষক ছিলেন, আসানুজ্জামান বলে হিসাব বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক ছিলেন আমার যতটুকু মনে পড়ে, আর 5-7-10 জন স্টুডেন্ট তারা ছিল। ওই অনুভূতি তো আসলে বোঝানো যাবে না। আমার তো তখন মানে কেবলই মনে হচ্ছিল যে আহারে, তার বাবা মা কত আশা পোষণ করে বাচ্চাকে পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয়ে, তাকে আমরা সার্টিফিকেট তো পরের কথা, জীবিত ফেরত পাঠাতে পারলাম না। ইংরেজি বিভাগের যেই গাড়িটা ঠিক করা হয়েছিল সে গাড়িটা রাখা হলো, আর একটা গাড়িও ছিল মাইক্রো, ওটা যখন হবে না একটা মাইক্রো ঠিক করা হয়েছিল, পুলিশ গাড়ি ঠিক করেছে। তখন আমি আমার সহকর্মীদের বললাম যে আপনারা যান, কেউ আলাদা আলাদা করুন, আপনি যান আপনি যান। আমার যেটা হয়েছিল, দুপুর থেকে আমি খাইনি, আর মানে থেকে আমি খুব মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। আমার মোবাইলটায় চার্জ নেই, তো মোবাইলটায় চার্জ নেই, 2-3-4% চার্জ, মানে সামান্য, মানে এটা ফোন চার্জ হবে না এরকম একটা অবস্থা। মানে এক এক করে কেউ যাবে না, কোনো শিক্ষকই যাবেন না, আমিও যাব না, এটাই তো আলাপ। কয়েকজন ছাত্র, আমি বললাম তোমার গাড়িতে ওঠো, মরদেহ নেওয়া হয়েছে। মানে আমার কাছে মানে আমিও তো যাব না এরকমই বললাম যে তাহলে এরাই যাবে, ঠিক আছে। কিন্তু হঠাৎই আমার কাছে মনে হলো, কিরে, একটা বাবা মা সন্তান পাঠিয়েছিল, একটা মরদেহ নিয়ে যেতে হবে, এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কেউ যাবে না, এটা হতে পারে না, এটা হয় না। আমি তখন গাড়িতে উঠে বসলাম, আমি যাব। আমি শুনতে পেলাম রাতেই তার মরদেহ দাফন করা হবে। এখানকার একজন ম্যাজিস্ট্রেট অন্য গাড়িতে, আমি তাকে ফোন দিয়ে বলেছি যে রাতে দাফন হবে না, হবে না। তখন তিনি বলছেন না, আপনারা না চাইলে হবে না। আবু সাইদের ভাই রমজান, তাকে কেউ একজন ফোন দিয়েছে, আমি আবু সাইদের ভাই রমজানকে বলেছি রাতে মরদেহ দাফন হবে না। আবু সাইদের ভাই রমজানকে যেন ফোন দিয়েছে, সেও ক্ষোভের সঙ্গে বলছে, আমার ভাই মরছে, আমরা বুঝবো কখন লাশ দাফন হইবে, তোমরা কাই, তোমার কথায় আমার ভাইয়ের লাশ দাফন হবে না। রাতে যখন নিয়ে যাচ্ছি, পীরগঞ্জ পার হওয়ার পর একটা পেট্রোল পাম্প, সেই পাম্পে গিয়ে গাড়িটা দাঁড়ালো। তখন আমার তো ফোনে চার্জ নেই, আমি পুলিশেরই একজনের কাছে একটা চার্জার নিয়ে ফোনটা একটু চার্জে লাগালাম, তো চার্জ হলো না, ওই চার্জারে চার্জ হয় না, 1-8% বাড়লো। আমি যখন যাই তখন আমার অনেক কলিগ যারাই শুনেছে তারাই বলছে যাওয়াটা কি ঠিক হবে, তারা আমার শুভাকাঙ্ক্ষী, এটা নিয়ে আমি তাদের সাথে করি না। যাওয়াটা কি ঠিক হবে, ওখানে যদি কিছু হয়, ওখানে যদি মারে, ওখানে যদি একটা ঝামেলা তৈরি হয়, আর তো কেউ নাই, তুমি একা যাচ্ছ, আপনি একা যাচ্ছেন, একা যাওয়া কি ঠিক হবে, তোমার নানানজন নানান কথা বলেছে।
আমার স্ত্রী বলেছে, তুমি যাচ্ছ যাও, আর কেউ সাথে নাই। তা বললাম যে না। তো বলছে তবু তুমি যাও, ওর বাবা মা তো নিশ্চয়ই অপেক্ষা করছে, ওর মরদেহের জন্যই তো অপেক্ষাটা করছে, তুমি যাও, আর কেউ সাথে গেলে ভালো হতো। আমি আমার এই স্ত্রীর কথাটাই আমার কাছে একটা বড় সাহস হলো যে ঠিক আছে, গেলাম। সেখানে যখন যাচ্ছিল না, তখন আর এক দফায় আমাদের বলতে হলো, আপনাদের যাওয়ার দরকার নেই, আপনাদের কাউকে যেতে হবে না, আমরাই যাব, আপনাদের গাড়ি রাখেন, আমাদের গাড়ি ছেড়ে দেন। বললাম যে কি এমন জরুরি আপনাদের? একজন সন্তান মারা গেছে, তার বাবা মা আত্মীয় স্বজন অপেক্ষা করছে, আপনার তার লাশ আটকেছেন কেন? এটা হবে না, গাড়ি আমরা কিন্তু নিয়ে যাব। তো আমার এরকম কথাবার্তা দেখেই তারা আবার গাড়িটা ছাড়লো। আমি প্রথমে তো গাড়ির সংখ্যা কম ভেবেছিলাম, পরে দেখলাম সামনে গাড়ি, পিছনে গাড়ি, পুলিশের গাড়ি, র্যাব, নানান রকম গাড়ি, প্রশাসনের গাড়ি, প্রায় 20টা গাড়ি সেখানে গেছে। 20টা গাড়ি যে বাজারে গেল, ও বাজার থেকে ওদের বাড়ি আর এই কয়েকশো মিটার, জাফরগঞ্জ বাজার কয়েকশো মিটার, এটুকু কিন্তু আর কেউ গেল না, কোনো গাড়ি গেল না। অবাক লাগলো আমার কাছে, এই রাষ্ট্র, এই গাড়ি গেল, একটা গাড়িও আর ওখানে গেল না, গাড়ির কেউ গেল না। পীরগঞ্জ উপজেলার ইউনো গিয়েছিলেন, তিনি ছিলেন সেখানে। যাওয়ার পর যেই দৃশ্য, আহারে, তার মায়ের যে করুণ আহাজারি, আর তার বাবার চোখ যেন পাথর হয়ে আছে। সেখানে তার বোন, সে যখন শুনেছে যে আমি ওখানকার টিচার, তখন সে আমার হাত ধরে ফেলল। হাত ধরে সে খুব করুণ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, স্যার আমার চাকরি না নাগিল হয়, স্যার আমার বিসিএস না নাগিল হয়, স্যার আমার ভাইটা গুলি না করিল হয়, আমার ভাইটা বাঁচি থাকিল হয়। এইসব দেখা, এইসব বোনের আকুতি, মায়ের আহাজারি, বাবার পাথরের মতো তাকিয়ে থাকা, আহারে। তারপর আবু সাইদের যখন গোসল করানো হয়, সারা শরীর তো রাবার বুলেটের চিহ্নে ভরা। তারপর গোসল করানোর পর অনেক রাত হয়ে গেছে। যখন ফিরে এলাম, তখন মানুষ ফজরের নামাজ পড়ে বাড়িতে ফিরছে। না, এতে এমনি হয়তো ধরেন হয়েছে রে বাবা। না 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 না, আবু সাইদ যে জন্য প্রাণ দিয়েছে তার কিছুই হয় নাই, তার কিছুই হয় নাই। কারণ হচ্ছে, আবু সাইদ প্রাণ বিসর্জনের সঙ্গে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার কথা ছিল, নাগরিক অধিকার প্রতিষ্ঠার কথা ছিল, বৈষম্যহীন শুধু নয়, সকল ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা হবে সেটা ছিল। কারণ আবু সাইদ ওই সময়ে তার ফেসবুকে যা লিখেছে, একটা খুব পরিণত মানুষ যা লেখে, যা বোঝে, সেরকম কথাবার্তা লিখেছে এবং বলেছে, তার ধারের কাছে নেই। আমি যদি বলি, ওই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান ছিল ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস এসে বললেন বৈষম্যহীন বাংলাদেশ গড়বেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বৈষম্যটা তারা করে গেছে, এবং ওই সময় ন্যায় প্রতিষ্ঠার বদলে উচ্ছৃঙ্খল বাংলাদেশের একটা দৃষ্টান্ত হাজির করেছে। সারা পৃথিবীর কাছে বাংলাদেশের মান সম্মানটাকে অবনমন করেছে অন্তর্বর্তী সরকার। এবং আমরা মনে করি যে এখন যে নির্বাচিত সরকার আছে, তাদের কাছে আমাদের দাবি, তারা যেন শুধু আবু সাইদ নয়, এই লড়াই সংগ্রামে অনেকের জীবন দিতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে ন্যায় প্রতিষ্ঠার জন্য। আমরা মনে করি যে এই বাংলাদেশটাই তৈরি হয়েছে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে। আমরা মনে করি যে এই এই তখন যে ন্যায়টা প্রতিষ্ঠা হয় নাই, নিকট অতীতে যেই জীবনের বিসর্জন, যে ত্যাগ, যে আপামর মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকার ঘটাবে, এটা আমাদের প্রত্যাশা। অন্তর্বর্তী সরকার সর্বৈব ব্যর্থ হয়েছে, সর্বৈব ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা মনে করি যে তারপরে যে নির্বাচিত সরকার এসেছে, এই সরকার যেন অন্ততপক্ষে এই যারা জীবন দিয়েছে আবু সাইদ সহ অন্যান্যরা, সবার প্রাণের প্রতি সম্মান জানিয়ে ব্যক্তি স্বার্থ, আঞ্চলিক স্বার্থ, গোত্র স্বার্থ, দলীয় স্বার্থ সব ত্যাগ করে যেন বাংলাদেশের স্বার্থটাকেই তারা প্রতিষ্ঠা করে। এসেছিলাম রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এখানে যেমন দেবদারু সারি সারি,
এখানে যেমন ক্যাম্পাসে সবুজ গাছপালায় ভরে গেছে, এখানে স্বাধীনতা চত্বর, নানান চত্বর এখানে রয়েছে, কিন্তু সব চত্বরের মাঝে যে জায়গাগুলো রয়েছে সেখানে হয়তো কেউ নিঃশব্দে হাঁটে। হ্যাঁ, সেই যোদ্ধা যার ছায়া অনেকে দেখতে পান এখনো বেগম রোকেয়া এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তার নাম হলো শহীদ আবু সাইদ, যিনি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের 12তম ব্যাচের শিক্ষার্থী, যার সেই বিরচিত আত্মত্যাগ, বন্দুকের সামনে বুক পেতে দেয়া, যেটি 16 জুলাই 2024 ঘটেছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে, সেই কালো পিছে ঢাকা রাস্তার ডিভাইডারের সামনে। সেই আবু সাইদের ক্যাম্পাসে এসেছিলাম। আবু সাইদের সেদিন মৃতদেহ পড়েছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। গুটি কতক ছাত্র সেদিন জীবনের মায়া ত্যাগ করে তার সহযোদ্ধারা সেখানে তার নিথর দেহ, অর্থাৎ তার সেই মৃতদেহটি পাহারা দিচ্ছিলেন। খবর পেয়ে ছুটে গিয়েছিলেন পিতৃসম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। সেই মানুষটির এতক্ষণ আমরা সেই 16 জুলাই 2024 শহীদ আবু সাইদের সেই মৃতদেহ গ্রহণ, তার বাড়িতে নিয়ে যা দাফন, এবং সেই সময় রংপুর মেডিকেল কলেজ হসপিটালের কি চিত্র ছিল, কতজন শিক্ষক ছিল, ছাত্র ছিল, কি বিভৎস, কি ভীতিকর পরিস্থিতি ছিল, এবং সেই সময়ের পরিস্থিতি তিনি বর্ণনা করতে করতে গিয়ে আবেগতাড়িত হয়ে উনি অনেক সময় ওনার কণ্ঠ ভারী হয়ে এসেছে। তেমনিভাবে আমাদেরও কণ্ঠ ভারী হয়ে যায়। আমরা গণমাধ্যম কর্মীরাও আমরা মাঝে মধ্যে থেমে যাই, বাতাস মনে হয় থেমে যায়। কারণটি হলো আবু সাইদের সেই আত্মাহুতির লাইভটি এনটিভির মতন একটি দায়িত্বশীল চ্যানেলে একমাত্র সরাসরি সম্প্রচার হয়, যেটি লাইভ সম্প্রচার। সেই সম্প্রচারের পথ ধরে এনটিভির সেই গুরুত্বপূর্ণ ফুটেজটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ সাক্ষী দলিল হিসাবে গ্রহণ করা হয়। কিন্তু তারপরে যখন যে কথাটি ডক্টর তুহিন ওয়াদুদ একটু আগে বললেন, এই রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার আবু সাইদ সহ যারা আত্মাহুতি দিয়েছে, পঙ্গু হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আন্দোলনের থেকে জীবনকে বিসর্জন দিয়েছে, তাদের প্রতি মূল্যায়ন করেনি, মূল্যায়িত হয়নি। AKM মইনুল হক, স্পেশাল করেসপন্ডেন্ট, NTV, রংপুর।